আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে পরবর্তী যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। পরবর্তী চ্যাপ্টারটা যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা তোমরা যারা বর্তমানে ক্লাস 10 এ আছো, অর্থাৎ ক্লাস 10 এর বাচ্চারা, তোমরা জেনে থাকবা যে ক্লাস 9 এ তোমাদের একটা বই ছিল, তাই না? যে বইটা থেকে তোমরা পাশ করে আসছো। বাট আমি 2024-25 এর ঘটনা বলতেছি। তো যারা ওই বই পড়ে পাশ করে আসছো তাদের জন্য কিন্তু এই বইগুলা ডিফিকাল্ট বলবো না, বাট খুবই ইম্পর্টেন্টলি পড়তে হবে এবং খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি কি করবা, ইন্টারমিডিয়েটে গিয়া খুব বেশি একটা ভালো করতে পারবে না। এবং চেষ্টা করবে এখন থেকে ইন্টারমিডিয়েটের বইগুলা একজন ভালো গাইডলাইন দ্বারা, আমি তো আছি, তার সাথে সাথে আরো একজন ভালো, অথবা তুমি যদি না পারো তাহলে আমার কথা লেকচার গুলাই ফলো করতে থাকো। ইন্টারমিডিয়েটের বইয়ের সাথে সাথে দাগাই নিবা, ঠিক আছে? অথবা কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি বলবো ওগুলো শুধুমাত্র লিখে রাখবা, কিন্তু খবরদার ইন্টারমিডিয়েটের বই পড়তে যাবা না। তাহলে ভয় পেয়ে যাবা এবং কি অনেক কঠিন কঠিন লাগবে। দরকার নাই ইন্টারমিডিয়েটের বই পড়ার, দরকার নাই। আমরা শুধুমাত্র দেখবো, মনের শান্তি নিব যে ইন্টারমিডিয়েটে এই পড়াগুলো আছে, তার মানে কি আমি যে পড়তেছি পড়াগুলো কি যাচ্ছে না, ফালানো যাচ্ছে না। বায়োলজি ফালানো যাচ্ছে না। ঠিক আছে, অনেক হলো কথা আমাদের, চলো আমরা এবার একটু পড়াশোনায় ও হো 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 ব্যাক করি। ওকে, দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে আমাদের জীবকোষ ও টিস্যু। এখন দেখো, আমরা কোষ সম্পর্কে অনেকেই পড়াশোনা করেছি ক্লাস 9-এ, ক্লাস 8-এও বোধহয় একটু ছিল, ছোটখাটো করে না থাকতে পারে। চলো আমরা তাহলে কোষ সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এবং তবে এখানে বিস্তারিত আলোচনা করার মতো জায়গা নাই, বিকজ অফ বিস্তারিত আলোচনা হয়তো বা ইন্টারমিডিয়েটে করে, তারপরে আমরা দেখে আসবো আসলে বিস্তারিত আলোচনায় কি হয়, তো সেখানে কি কি করে, তাই না? ওকে, এবার দেখো এখানে আমরা কি কি শিখতে পারবো সেগুলো এক নজর পড়ে নিবা, তোমার দায়িত্ব। এবার আসি আমরা পড়াশোনায়। জীবকোষ, আমরা আগের শ্রেণীতে জেনেছি যে জীবকোষ হচ্ছে আহ জীবদেহের একক, অর্থাৎ কোষ তো জীবদেহের একক, এটা তোমরা সবাই জানো। কোনো বিজ্ঞানী, আচ্ছা এটা দরকার নাই, আমরা এখান থেকে দাগানো শুরু করব। তোমরা সাথে সাথে দাগাই নিবা, তোমাদের কাছে যে হাইলাইটার আছে দুইটা হাইলাইটার রাখবা, তোমাদের ইচ্ছা মতো, তোমাদের মন যে রঙে রঙে রঙিন হয় সেই রঙে তোমরা লাগাবা। সেটা কি? লোই এবং সিকিবিস বৈষম্যবৃদ্ধ পর্দা দিয়ে আবৃত, প্রথম পয়েন্ট। জীবজ ক্রিয়াকলাপের একক, দ্বিতীয় পয়েন্ট। যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে বা বিভাজিত হতে পারে, এদেরকে তিনি কোষ বলেছেন। এবং প্রশ্ন আসবে যে কোষের সংজ্ঞা কারা দিয়েছেন, লোই ও সিকেবিস, বা কোন দুজন বিজ্ঞানী কোষের সংজ্ঞা দিয়েছেন? ঠিক আছে, তাহলে লোই এবং সিকেবিস। আর নাহলে সোজা কথা প্রশ্ন এমনই আসতে পারে যে কোষ কাকে বলে, কোষ কাকে বলে, তা তুমি কোনটা লিখবে বলো তো, কোনটা স্ট্যান্ডার্ড বলো তো? এইটাই স্ট্যান্ডার্ড, এই সংজ্ঞাটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। কোষ কাকে বলে এই সংজ্ঞাটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। ওকে ওকে ওকে, এবার আমরা সামনে আসি। দেখো কোষের প্রকারভেদ। এখন মেইন কথা হচ্ছে কোষকে দুই ভাগে ভাগ করছে, বুঝছো? কোন কোন ভাগে ভাগ করছে তোমরা জানো? একটা হচ্ছে কোষকে তো মনে করো তোমার গঠনগত দিক থেকে ভাগ করছে, যে এই কলম গেল কি আমার, হ্যাঁ এই গ, কি হলো, হ্যাঁ এই দেখো, আচ্ছা এখানে বোধহয় হলুদ কালি দিলে কি স্পষ্ট লাগে, তাই না? হ্যাঁ, গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করছে। এক ভাগ কি বলতো, এক ভাগ হচ্ছে সুকেন্দ্রিক, একটা হচ্ছে সুকেন্দ্রিক নয়। একটা প্রথমটা দিলাম সুকেন্দ্রিক নয়, আর সুকেন্দ্রিক। এখন বলো তো সুকেন্দ্রিক নয় আমরা কি গত চ্যাপ্টারে পড়েছিলাম? তারা কি আদিকোষী। আর যারা সুকেন্দ্রিক তারা কি প্রকৃত কোষী। ওদের কিংডম দুইটার নাম মনে আছে বলো তো? এক্সট্রা পড়াচ্ছি, কিন্তু কিংডম কিন্তু লাগবে। একটা হচ্ছে কি বলতো, প্রো ক্যারিওটা, আর একটা হচ্ছে ইউ ক্যা রি ও টা। প্রোক্যারিওটার মধ্যে কি ছিল মনে রাখ, ইউক্যারিওটার মধ্যে কি ছিল, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এগুলো মনে পড়ে? মনে পড়লে গুড, তার মানে তুমি পড়াশোনার মধ্যে আছো, অথবা তোমার ব্রেন ভালো, যে কোনো একটা। বাই দ্য ওয়ে, ধরে নিলাম দুইটাই তোমার আছে। এখন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দেখো এখানে কি বলছে, আদিকোষ এবং প্রকৃত কোষ দুটা ভাগে ভাগ করেছেন। তার মানে আদিকোষ কারা বলতো? তার মানে আদিকোষ তারা যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তারা আদিকোষী। এবং আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়, জানি আমরা এই কথাটা। তারপর কি বলছিলাম যে এখানে শুধুমাত্র
এই যে শুধুমাত্র রাইবোজোম থাকে আর ক্রোমাটিন তন্তু থাকে, এবং ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। ঠিক আছে, ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। এবং তাহলে আমরা এখানে মজার আরেকটা জিনিস জানতে পারলাম যে ক্রোমোজোমে শুধুমাত্র ক্রোমাটিন তন্তুর পাশাপাশি কি থাকে, ডিএনএ থাকে, বা ক্রোমোজোমে ডিএনএ থাকে। তোমাদেরকে গতকালকে একটা ক্লাস একটা ছক করাই দিছিলাম, তোমাদের কি কেউ মনে আছে? বলো তো। আশা করি মনে আছে। কোথায় 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 কোথায়? এই যে একটা ছক করাই দিছিলাম, খাইছো, এটা তো বন্ধ হয়েছে পেয়ারে, যাক সমস্যা নাই। এই যে একটা ছক করাই দিছিলাম, মনে আছে তোমাদের আশা করি। এইখানে তোমরা লেখা রাখবা এই ক্রোমাটিন তন্তুর পাশে ছোট্ট করে যে এখানে কি আছে, ডিএনএ আছে। ঠিক আছে, শুধুমাত্র ডিএনএ আছে, আর কিছু নাই। বুঝতে পারছো? ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। আর একটু জুম করে দেখাবো? দেখাই তোমাদেরকে, জুম করে দেখো। এরকম কোনায় লিখে রাখবা ডিএনএ। এটা কোন চ্যাপ্টারে পাইলা? 2 নাম্বার চ্যাপ্টারে পাইলা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা আবার সেই আগের পিডিএফ এ পৌঁছে যাই। তাহলে দেখো ক্রোমোজোমে ডিএনএ থাকে, এবং এর নীলাভ সবুজ শৈবাল ওই সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ায় পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় বলতো? নষ্টকে পাওয়া যায়। আমরা পড়ছিলাম, মনে আছে? পড়ছিলাম, ওকে। এবং কি থাকে না, এক নজরে একটু ছোট্ট করে চুপচাপ পড়ে আসবা। বুঝতে পারছো? চুপচাপ পড়ে আসবা যাতে কেউ জানতে না পারে। কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোসোমে ছড়ানো থাকে। মানে থাকে কেন বুঝো তো, আবৃত পর্দা থাকে না, তাই এই জন্য। এসব কোষের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুই থাকে না। থাকে শুধুমাত্র রাইবোজোম, চেকড। থাকে শুধুমাত্র ক্রোমাটিন তন্তু, চেকড। আর সেই ক্রোমাটিন তন্তু থাকে ডিএনএ, চেকড। ওকে, এই চেকড মানে কিন্তু এইটা, CHECKED, চেকড, চেক করা হলো। ওকে, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ অর্থাৎ ইউক্যারিওটা। এই ইউ মানে বলছিলাম প্রকৃত। এবার তুমি আমাকে বলো দেখি ভাইয়া ও বোনেরা, যে এইসব কোষের নিউক্লিয়াস সুগঠিত। হ্যাঁ ঠিক আছে, কথা হয়, কথা মানতে পারলাম, নিউক্লিয়াস কি সুগঠিত। নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত। হুম, উপরেরটায় নিউক্লিয় ঝিল্লি ছিল না, এটা নিউক্লিয় ঝিল্লি থাকে, তাতে তো আমার কোনো সমস্যা নেই, আছে নাই। এবং দেখো কি সুন্দর করে বলছে, এইসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণুই উপস্থিত থাকে। এবং ক্রোমোজোমে ডিএনএ তো থাকেই, তার সাথে প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদানও থাকে। এবং অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়। বুঝতে পারছো? ওকে, এবার দেখো কাজের ভিত্তিতে আবার দেহকোষ দুই ধরনের, প্রকৃত কোষ দুই ধরনের। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দেহকোষ। দেহকোষ কারা বলতো? দেহকোষ ইংলিশ কি? এটা হচ্ছে সোমাটিক। সোমা, সোমাটিক মানে কি? যেটা হচ্ছে মনে করো তোমার সমবিভাজিত হয় সামথিং। সোমা মানে বোধহয় সম, আমার সঠিক খেয়াল নাই। আর গ্যামেটিক মানে কি? যেটা জনন কোষ। গ্যামেট মানে জনন, তাই না? তার গ্যামেটিক মানে জনন কোষ। সোমাটিক মানে দেহ কোষ। এখন তুমি দেখো যে বহুকোষী জীবের দেহ গঠন করে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তো একটু বিস্তারিতই বলি। মনে করো এটা হচ্ছে একটা পুং, অর্থাৎ একটা পুরুষ। ঠিক আছে, মনে করো এই পুরুষের শুক্রাণু, এক পিস শুক্রাণু, এটা হইলো একটা এম। আর নারীর এক পিস ডিম্বাণু, এটা হলো একটা এম। আমরা কি শিখছিলাম বলতো? যে এই ডিম্বাণুতে শুক্রাণু কি করে? দৌড়ে দৌড়ে যায়, চলে যায়, দৌড়ে দৌড়ে চলে যায়, দৌড়ে 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 গিয়ে এখানে বিদীর্ণ করে, বিদীর্ণ করে এই মাথাটা এখানে, অ্যাক্রোজোমটা এখানে ঢুকে যায়। আর লেজটা বাইরে পড়ে থাকে, এই লেজটা এরকম বাইরে পড়ে থাকে। ওকে, তারপর কি? এটা আস্তে আস্তে এই প্রথম তার নিষেক ঘটলো। এই নিষেক ঘটার পর যখন এই এন আর এন দুইটা যুক্ত হয়ে গেল, এখানে এন আর এন দুইটা যুক্ত হয়ে গেল না বলো? যুক্ত হয়ে গেল, তারপর কি হয়ে গেল? টোয়াইজ এন হয়ে গেল, তাই না বলো? এই টোয়াইজ এন হয়ে যখন গেল, এই প্রথম যে সেলটাকে বলা হয় জাইগোট। এবং এখান থেকেই এই প্রথম ঘটলো, এই ঘটটাকে বলা হয় জনন কোষের বিভাজন। এইটা প্রথম জনন কোষ। এরপরে এখান থেকে যত কোষ বিভাজিত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, সেগুলো কি? সব দেহকোষ। তাহলে বুঝতে পারছো? তাইলে আমরা আর একটু বিস্তারিত পড়াশোনা করি, আসো। যে বহুকোষী জীবে, বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে, তার মানে দেহ গঠনে অংশগ্রহণ করছে, এগুলা করছিল, অংশগ্রহণ করে। এবং মাইটোসিস পদ্ধতি, এই যে বলছিলাম মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। ঠিক আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন তন্ত্র অঙ্গ এরা গঠন করে। আর জনন কোষ কি বলতো? জনন কোষ হচ্ছে যৌন প্রজনন লাগবে এবং যৌনুক্রম দেখা যাবে। এবং যৌনুক্রম কি বলতো? যৌনুক্রম, যৌনকরম মানে ভিন্ন ভিন্ন তাদের হ্যাপ্লয়েড দেখতে হবে। যেমন ভিন্ন ভিন্ন কারা, যেমন পুরুষের হলো এন শুক্রাণু, নারীর হলো এন ডিম্বাণু, দুইটা ভিন্ন না? এটাকে বলে যৌনকরম। এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। এবং এরা কোন পদ্ধতিতে বিভাজিত হয় বলতো? মিওসিস পদ্ধতিতে। খুবই ইম্পর্টেন্ট, কোন পদ্ধতিতে বিভাজিত হয় এরা? এরা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এবং এভাবে করে জনন কোষের উৎপন্ন হয়।
অপত্য জননকোষ, ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের জনসংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকেই আমরা না বুঝে মুখস্থ করি, বাট আমরা বুঝে মুখস্থ করব। অপত্য জননকোষের ক্রোমোজোম সংখ্যা জননকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দেখো, অপত্য মানে নতুন, আর ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তার মানে মায়ের যদি হয় টোয়াইজেন, মা টোয়াইজেন না, তার মানে নতুন যে সেলটা পাবে সেই সেলটা পাবে মায়ের মাত্র একটা এন। বুঝতে পারছো? তার মানে কি অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তোমাদের কোনো ভয় নাই। আমি কি তোমাদের কি বুঝাই দিয়ে যাবো, কি বলো? বুঝাই দিয়ে গেলে ভালো হয় না? হ্যাঁ, বুঝাই দিয়ে গেলেই ভালো হয় আমার, আই গেস বুঝাই দিয়ে গেলেই ভালো হয়। দেখো, প্রথমে আসি, একদম মনোযোগ দিয়ে খেয়াল করবা। ধরো তোমার আহ একটা মিনিট। ওকে, তাহলে আম, তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে জনন কোষ। ওকে, ঠিক আছে, দেখতে পেলাম। হ্যাঁ, যেখানে ছিলাম, যে ধরো একটা পুং অর্থাৎ শুক্রাণু এবং একটা স্ত্রী জনন কোষ, ডিম্বাণু। এরা তো এখন পর্যন্ত কেউ পুরুষ না, কেউ নারী না। ও পুরুষের থেকে আসছে, ও নারীর থেকে আসছে, তাই না? ওরা কিন্তু এখন পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ পুরুষ না, পূর্ণাঙ্গ নারী না। তোমরা জেনে থাকবা যে পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই, আর নারীর বৈশিষ্ট্য বা ক্রোমোজোম বা জিন হচ্ছে এক্স এক্স। এখন তুমি আমাকে বলো, আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এই পুরুষের যদি 4টা বাচ্চা হয়, তাহলে একটা বাচ্চা হবে এরকমের এক্স এক্স, একটা বাচ্চা হবে এরকমের এক্স ওয়াই, আবার একটা বাচ্চা হবে এরকমের এক্স ওয়াই, আরেকটা বাচ্চা হবে এরকমের এক্স এক্স। বুঝছো? এটা 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 আসলে কি, এখন ওই যে বলে না যে আল্লাহ তাআলা আসলে আল্লাহই ভালো জানেন কোন বাচ্চাটা কার, মানে কার ছেলে হবে না মেয়ে হবে। বুঝতে পারছো? তার মানে এই কথাটা এইখানে, তার সম্ভাবনা হচ্ছে, যদি এই ছেলে আর মেয়ে তাদের সম্ভাবনা হচ্ছে যে তাদের যদি 4টা বাচ্চা হয়, তাদের ভিতরে তাদের সম্ভাবনা হচ্ছে অর্ধেক হবে ছেলে, অর্ধেক হবে পুরুষ বা মেইল। ওকে, আমি ভালো করেই লিখি। হ্যাঁ, তাদের অর্ধেক হবে মেইল আর অর্ধেক হবে ফিমেল। ঠিক আছে? কিন্তু এখানে আসলে খেলাটা আমাদের হাতে না, খেলাটা আসলে আল্লাহর হাতে। তো করে কি তখন? আল্লাহ যদি চায় তাহলে 3টা বাচ্চাই বা 4টা বাচ্চাই সে মেয়ে দিতে পারেন। আল্লাহ যদি চায় 4টা বাচ্চাই সে ছেলে দিতে পারেন পর পর। আর যদি সে স্বাভাবিকভাবেই সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার সেই 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা হওয়ার কথা ছিল ছেলে, 2টা বাচ্চা হওয়ার কথা ছিল মেয়ে। এখন তুমি আমাকে বলো, এই যে আমরা এতক্ষণ যেটা দেখলাম, এই যে এতক্ষণ যেটা দেখলাম, এতক্ষণ যেটা দেখলাম, এরা প্রত্যেকে পূর্ণাঙ্গ এখন মানুষ না? এরা প্রত্যেকে পূর্ণাঙ্গ এখন মানুষ না? প্রত্যেকে পূর্ণাঙ্গ মানুষ না? এই এন আর এন কিন্তু মিলিত হইয়া, এই এন আর এই এন মিলিত হইয়া কি তৈরি করলো বলতো? টোয়াইজেন, এই প্রথম জাইগোট। এই একজন পূর্ণাঙ্গ মানুষ হইলো। এখন এই পূর্ণাঙ্গ মানুষ কি পুরুষ না মহিলা? ফিমেইলও হতে পারে, মেইলও হতে পারে। আমরা এটা নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করব না। আমি আজকে আবারও ভুল করছি, আমি ভিডিও রেজুলেশন বাড়াতে ভুলে গেছি। তো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা করো, তারপর আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা দিচ্ছি, ভিডিও রেজুলেশন আমি আবার 1080p তে নিয়ে আসবো। যাই হোক, তো এতটুকু তো বুঝতে পারছো যে এই এই জননকোষ, এই জনন হ্যাপ্লয়েড জননকোষ, এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। কিন্তু মনে রাখো, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। বাট এই যে কোষটা, এটাকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কোষ কোনটা বলো তো? মেল অর ফিমেল? এখন তুমি আমাকে বলো, এই ডিপ্লয়েড কোষ থেকে এই কোষটা, এই মনে করো এই এই পূর্ণাঙ্গ মানুষটা বা এই পূর্ণাঙ্গ মেয়েটা, এই পূর্ণাঙ্গ ছেলেটা, বা এই ধরো পূর্ণাঙ্গটা ছেলে, এইটা পূর্ণাঙ্গ মেয়ে। এখন ও যখন আবার কি করবে, ওর আবার পরবর্তী প্রজন্ম বানানো লাগবে না? ও যখন কি করবে জানো? ওর এই ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েডে পরিণত করবে, অথবা এই ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েডে পরিণত করবে। তারপর কি করবে বলতো? এই যে অর্ধেক হয়ে গেল না, এই অর্ধেক হয়ে যাওয়ার পর এরা তারপর আবার মিওসিসে অংশগ্রহণ করবে। মানে এই পার্টটাই আবার। তুমি এখন বলো,
ওরা যদি এরকম টোয়াইজেন থাকা অবস্থায় যদি জনন করতো তাহলে কিন্তু ফোরেন হয়ে যাইতো, এবং ফোরেন হয়ে গেলে তোমার যদি থাকে হাতের আঙ্গুল 5টা, তাহলে তোমার সন্তানের হাতের আঙ্গুল থাকতো 10টা, তার সন্তানের হাতের আঙ্গুল থাকতো 20টা। বুঝতে পারছো? এই জন্য এই জীববৈচিত্র্য বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে সৃষ্টি করছেন যেন আমাদের পিতা থেকে বা আমাদের মাতা থেকে আমরা শুধুমাত্র, তাদের 2টা এন আছে আমরা জানি, তারা ডিপ্লয়েড জীব, কিন্তু তারা আমাদেরকে দিতে পারবে একটা হ্যাপ্লয়েড জীব। ঠিক আছে, মানে হ্যাপ্লয়েড জিন। যার কারণে এই হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আবার মিলিত হয়ে আমরা আবার তাদের মতোই দেখতে পূর্ণাঙ্গ মানুষ হই, তাদের মতোই 5টা আঙ্গুল হয়, তাদের মতোই 2টা হাত হয়। এক্সেপশনাল কেস আছে, কেউ প্রতিবন্ধী হয়, কেউ অ্যাবনর্মাল হয়, কেউ কি বলে বিকলাঙ্গ হয়। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহই ভালো নিয়ন্ত্রণ করতে পারেন, এটা আমাদের হাতে কিছুই নাই। ওকে, ঠিক আছে। আমরা তারপরের জিনিস, তাহলে তাহলে এই এই কথাটা বোঝানোর জন্য এতদূর আসলাম যে অপত্য জনন করে। অপত্য মানে কি বলতো? নতুন বা শিশু, বাচ্চা। অপত্য মানে কি? ওই যে বলে না নতুন নতুন, এই সেই নতুন, বুঝছো? এই নতুন নতুন, বুঝে নাই? এই অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, তার মানে এই ক্রোমোজোম সংখ্যা ছিল, মানে অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কি বলতো? এন। আর মাতৃকোষ জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কি বলতো? টোয়াইস এন। জনন সংখ্যার কি অর্ধেক হয়। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক है, समझ गया। ওকে, अब चलता हूँ। এবার পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহের গঠন সূচনা করে। পুং এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষকে কি বলে? জাইগোট। তার মানে এতক্ষণ যে আমি জাইগোট জাইগোট বলতেছিলাম, এই জাইগোট জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? জাইগোট বারবার বিভাজিত হয়ে দেহকোষ গঠন করে। এবার এখানে একটা ক্যাচ আছে। এই জাইগোট যে বারবার বিভাজিত হয় না, এইটাকে এইখানে হয় হচ্ছে তোমার মায়োসিস, সরি মিউস, এই মাইটোসিস। আর এই যে পুং এবং জননকোষ যে মিললো না, এইখানে হয় মিওসিস। এইটাই হলো এখানে ক্যাচ। বুঝতে পারছো? এবার আমরা অনেক কিছু জানলাম, বাট এই চ্যাপ্টার, এই বিস্তারিত আলোচনা কোথায় আছে বলো তো? এইটা আবার পরের অধ্যায়ে আছে। তাহলে আমরা যে এখন মেইন আলোচনা করতে আসছি, যে আলোচনা করতেই আমরা সত্যিকার এই অধ্যায়টা খুলছিলাম, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। আচ্ছা, উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীরা সকলেই প্রকৃত কোষী, হ্যাঁ আমরা জানি। প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হয়। ওকে, ঠিক আছে। আমরা এই কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ কিভাবে বুঝলাম? এই উদ্ভিদ কোষ বুঝলাম বিকজ অফ, দেখো তুমি, উদ্ভিদ কোষ বুঝলাম যে তাদের এখানে একটা শক্ত পর্দা আছে। এই পর্দা কি বলা হয়? কোষ প্রাচীর বলা হয়। এইটা আছে। এবং আমরা প্রত্যেকটা নিয়ে এখন আলোচনা করব। এই যে এইটাকে কি বলে বলো তো? এটা বলে কোষ প্রাচীর। প্রথমটা এই যে বাহিরের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় কোষ প্রাচীর। এই বাহিরের লেয়ারটাকে বলা হয় কোষ প্রাচীর। বাহিরের লেয়ারটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর যদি তুমি উঠিয়ে দাও, কোষ প্রাচীর যদি উঠিয়ে দাও, তাহলে প্রথম যে পর্দাটা পাওয়া যায় না, এই পর্দাটা, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, অথবা বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা অথবা বলা হয় কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি বা কোষ পর্দা। ওকে। এরপর, এর পরের যদি তুমি ভিতরে যাও, এরপরে তুমি দেখতে পাবা, মনে রাখবা এখানে 2টা মজার জিনিস আছে। আমি এখনই তোমাকে ক্লিয়ার করে দেই। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর একটা হলো সাইটোপ্লাজম। ঠিক আছে? প্রোটোপ্লাজম কি বলতো? প্রোটোপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। মানে কি কিছু বুঝছো? কিছু বুঝো নাই। আর সাইটোপ্লাজম মানে কি বলতো? নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের ভেতরে বাকি সকল কিছু একসাথে। বুঝতে পারছো? কিছু কিছু বুঝো নাই না? আচ্ছা, ঠিক আছে, বুঝাইতেছি, কোনো সমস্যা নেই। এখানে তো না বুঝেই আসছো, তাই না? বুঝলে কি আর আসতা? ওকে, দেখো, প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে, আমি যদি দেখাই, এই একদম এইগুলা সব, অর্থাৎ নিউক্লিয়াস সহ এই ভেতরের সবকিছু কি বলতো? প্রোটোপ্লাজম। আমি যদি এটাকে আরো একটু একটু করি, কারণ এটা অনেকেই বোঝে না। এই যে এইখানে এগুলা সব কি? প্রোটোপ্লাজম। এইসব কি? সব হচ্ছে প্রোটোপ্লাজম।
কিন্তু সাইটোপ্লাজম কি বলতো? সাইটোপ্লাজম কিন্তু সব না, এখানে কিন্তু ক্যাচ আছে। দুইটাই কিন্তু প্লাজম, দুইটাই কিন্তু জেলির মতো, দুইটাই কিন্তু অস্বস্থ। এই পুরোটা কি বলতো? এই লাল পুরোটা, এই পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই লাল পুরোটা কি প্রোটোপ্লাজম। কিন্তু এখন আমরা সাইটোপ্লাজম দেখি। সাইটোপ্লাজম কই বলতো? সাইটোপ্লাজম হচ্ছে, দেখি তো আমি একটু 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 ই করি। এই নিউক্লিয়াসটাকে আমি মুছে ফেলতেছি, নিউক্লিয়াসটাকে মুছে ফেলতেছি, নিউক্লিয়াসটাকে মুছে ফেলতেছি। এই এই নিউক্লিয়াস বাদে, নিউক্লিয়াস বাদে যা আছে না, এই এই নিউক্লিয়াস বাদে যা আছে না, দেখতে পাচ্ছ? নিউক্লিয়াস বাদে যা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াস বাদে যা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমার সাইটোপ্লাজম। বুঝতে পারছো? তার মানে মন থাকবে, ক্লিয়ার কনসেপ্ট, আশা করি ক্লিয়ার। আর কোনোদিন ভুল হবে বলে আমার মনে হয় না। তার মানে প্রোটোপ্লাজম কি? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের ভেতরে বাকি সংখ্যা। প্রোটোপ্লাজম না, এটা হলো প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। অর্থাৎ এই ঝিল্লির ভেতরে, এই ঝিল্লির ভেতরে বাকি সব অংশ। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা এটা কেটে ফেলি। ও হো হো, এই shit, কি করে ফেললাম এই কাজটা? এটা কি ব্যাক করানো যাবে? যাবে, যাবে, বেঁচে গেছি। ওকে, 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 ঠিক আছে, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। ওকে, এবার তুমি দেখো। হ্যাঁ, এবার তুমি দেখো, এখানে এরপর আমরা কি পেলাম? পরবর্তী ঘাটটা, পরবর্তী এখানে আমরা এই যে তরলটা পেলাম না, এই তরল, এই ভিতরে কিন্তু সব তরল, এই তরল, এই তরল, এগুলোও কিন্তু সব তরল। এই তরল, এইটাকে বলা হয়, এই তরলগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। এই এই সবুজ সবুজ এই তরলগুলোকে বলা হয় কি? সাইটোপ্লাজম। ঠিক আছে? সাইটোপ্লাজম। কিন্তু এই ভেতরে কিন্তু প্লাজম অন্য জিনিস। এই ভেতরের যে গোল গোল প্লাজম গুলো দেখতেছো না, এই বেগুনি কালার, এগুলো কিন্তু আবার কি? নিউক্লিয় প্লাজম। তার মানে কি? দেখো, আমি তোমাকে ক্লিয়ার করে দেই। নিউক্লিয়াসের ভেতরের প্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে অধঃস্থ জেলির মতো পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভেতরে অধঃস্থ থকথকে পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। বাট কোষের ভেতরে এই যে তোমার অধঃস্বচ্ছকে তক্তকে পদার্থ থাকে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ঠিক আছে? ওকে, তারপর প্লাজমা মেমব্রেন দেখলাম, সাইটোপ্লাজম দেখলাম। এরপরের অঙ্কটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা যে সময় ছবি আঁকবা, তোমরা ছবি আঁকার সময় এরকম রাখবা, এরকম আঁকবা, তারপর একটা স্যান্ডউইচের এই যে সস মাখে না, এই সস মাইখে দিবে, বাস শেষ। এটাই মাইটোকন্ড্রিয়া। ওকে, এইগুলো তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাজ কি? শক্তি। এটা হলো তোমার এই কোষের যত শক্তি আছে, ওর ভিতরে যে সব পাওয়ার লাগে, সেই পাওয়ার গুলাকে কন্ট্রোল করে মাইটোকন্ড্রিয়া। তারপর আমরা যদি পরের অঙ্গাণুটা দেখি, সেটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে বলো তো? ওর গায়ে প্রোটিন লেগে লেগে থাকে, ওইলে প্রোটিন সঞ্চয় করে। বুঝতে পারছো? সংশ্লেষণ না, সঞ্চয় করে। ওকে, তারপর আমরা একটু নিচ থেকে আসি। এটা হলো গলগি বডি। এই গলগি বডিরও সেম কাজ, গলগি বডিও সেম কাজ করে। গলগি বডিও তেমন গুরুত্বপূর্ণ কাজ তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের বইতে অনেক বড় বড় কথা বলা আছে, বাট যেহেতু তোমাদের দেওয়া নাই, তো এটা লেস ইম্পর্টেন্ট। তারপর আসে মাইটোকন্ড্রিয়াতে পড়লাম। তারপর হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমি উদ্ভিদ কোষ পড়তেছি, তাহলে ক্লোরোপ্লাস্ট। এই দেখো, ক্লোরোপ্লাস্টে আমরা কি দেখবো? ক্লোরোপ্লাস্ট কিভাবে ছবি আঁকাবো? ক্লোরোপ্লাস্ট ছবি আঁকাবো এইভাবে করে: 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার এইখানে, এখানে যোগ করে দেবো। এটাই ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো? আর এখানে প্রয়োজনে আমি একটা পর্দা দিয়ে দেবো। এখানে একটা প্রয়োজনে পর্দা দিয়ে দেবো। প্রয়োজন না এটা, যেহেতু মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, এই জন্য পর্দা দিতে হয়। তাহলে হ্যাঁ, তাহলে আমি এখানে একটা পর্দা দিয়ে দেবো। দুইটা পর্দা দিয়ে দিলে তো এটা, একটা হলো মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। ওকে, এরপর হচ্ছে তোমার লাইসোজোম। দেখো, আমি কি অন করছিলাম? হ্যাঁ, অন করছিলাম। পরের কোষটা কি? লাইসোজোম। এই লাইসোজোম হচ্ছে গিয়ে একটা আত্মঘাতী কোষ। বুঝতে পারছো? লাইসোজোম করে কি জানো? এই লাইসোজোম হচ্ছে গিয়ে তোমার জীবাণু ধ্বংস করে। কোষের মধ্যে যদি কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, টিস 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 ঢুকে পড়ে, ও করে কি? ও ফাইটে যায়। ও হলো গ্রেনেড বোমার মতো, ও ফাইটে যায়, ইয়া করে কি? ওইগুলোর মাইরে ফেলায়। ও নিজে মরে যায়, সাথে আবার অন্যেরও মাইরে ফেলায়। তো এই জন্য ওকে আত্মঘাতী বা সুইসাইডাল কোষ বলা হয়। ওকে, ঠিক আছে, আমরা সবই বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী কোষে যাই। যে পরবর্তী কোষটা হচ্ছে, দেখো, প্রাণী কোষ। মজার ব্যাপার দেখো, প্রাণী কোষের কিন্তু বাইরে কোনো এরকমের শক্ত পর্দা নাই। তার মানে কি? প্রাণী কোষের প্রথম কথা হচ্ছে, প্রাণী কোষে কি নেই? কোনো কোষ প্রা হো হো ওকে, ওকে, ওকে। হুম, কোষ প্রা কোনো কোষ প্রাচীর নাই। প্রথম কথা, কোনো কোষ প্রাচীর নাই। দ্বিতীয় কথা, একটা মায়েদের মাইক্রোভিলাই আছে। এই মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই বলো কি? বলো তো, মাইক্রোভিলাই মানে আঙ্গুলের মতো অদক্ষেপ পর্দা।
তোমরা কখনো আঙ্গুল দেখছো? ধরো এই একটা আঙ্গুল, এই আঙ্গুলের এখানে এখানে অধঃক্ষেপ থাকে না? হ্যাঁ, এরকমের, এই মনে করো একটা আঙ্গুলের ভেতরের পার্ট, ঠিক আছে? এখানে কি দেখো না, এই আঙ্গুলের ভেতরে এরকম অধঃক্ষেপ থাকে না? এই এরকম আঙ্গুলের মতো অধঃক্ষেপ যুক্ত পর্দা থাকে। আচ্ছা, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। ওকে, এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছি, দেখেছি ছবি, এবং এটা গলগি বডি তাও দেখেছি, মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা দেখেছি। তারপর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম কি বলতো? সেন্ট্রোজোম এখানে দেখাইছে, এইটাকে বলা হয় সেন্ট্রোজোম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সেন্ট্রোজোম আমরা দেখলাম। আর তারপর দেখলাম সেন্ট্রোজোম, আমরা এগুলো ভিতরে সব পড়াশোনা করবো, সমস্যা নেই। আর এটা হচ্ছে, ও নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করা হয়নি। নিউক্লিয়াসের বাইরেও কিন্তু একটা পর্দা থাকে, কি বলা হয়? নিউক্লিয় পর্দা। এই পর্দার ফাঁকে ফাঁকে ফাঁকা দেখছো, এই যে ফাঁকা ফাঁকা গুলা, এখান থেকে এগুলো বলে ছিদ্র বা রন্ধ্র। এখান থেকে কি বের হয়? এখান থেকে মনে করো কোষের ভেতরের পদার্থের সাথে তারা কি করে, আলাপ আলোচনা বা কি বলে, মানে শেয়ার করে, বুঝছো? এখান থেকে পদার্থ শেয়ার করে, ভেতর থেকে বাইরে পুষ্টি উপাদান শেয়ার করে। তারপরে কি নিউক্লিওলাস, নিউক্লিওলাসটা কি? এই ডিমের কুসুমের মধ্যে আবার একটা তোমরা কখনো কেউ দেখছো যে ডিমের কুসুম তো হলুদ কালার দিয়ে আঁকাই, যেহেতু এটা কুসুম, ধরো এই কুসুম, ডিমের কুসুম তো কুসুম, কুসুমের ভেতরে আবার একটা ভ্রূণ থাকে, কখনো কেউ দেখছো সেদ্ধ ডিমের ক্ষেত্রে যে কুসুমের মধ্যে আবার একটা ভ্রূণ থাকে একদম ভিতরে মাঝখানে কেন্দ্রবিন্দুতে? তা ধরো ওইটা হলো নিউক্লিয়াস। ধরো, তোমাদেরকে ধরতে বললাম, বুঝতে পারছো? কারণ ডিম নিজেও কিন্তু একটা কোষ, পুরা ডিম। এই যে আমরা ডিম দেখি না, ডিম কিন্তু নিজে একটা পুরা আস্তা কোষ, একটাই কোষ। কি? ডিম একটা কোষ। আর ডিমের মধ্যে কুসুমটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে যে গোলাটা দেখো না, ওই গোলাটা দেখে তোমার নিউক্লিয় প্লাজম। ঠিক আছে, এভাবে মনে রাখো। আর হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি বলতো? ক্রোমাটিন মানে হচ্ছে, ক্রোমাটিন তো ক্রোমাটিন বোঝোই, ক্রোমোজোম। এর ভিতর ডিএনএ, আরএনএ, অমুক তমুক, জিন টিন সবকিছুই থাকে, গুরুত্বপূর্ণ জিনিসপাতি। নিউক্লিয় প্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে থকথকে পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। এন্ডোপ্লাজম রেটিকুলাম বলছি, অমসিন আর মসিন এর মধ্যে তেমন কোনো পার্থক্য তোমার এই 19 লাগবে না, ইন ফিউচার লাগবে। তারপর লাইসোজোম তো বলছি, যেটা হচ্ছে আত্মঘাতী কোষ। আর গহ্বর দেখো, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে আসছি, যে উদ্ভিদের কোষের গহ্বরটা কত বড়, মনে করো 10x, আর সেখানে মাত্র ওর হচ্ছে গিয়ে মনে করো 0.5 বা 1x। কতটুকু ছোট, কত কত ছোট গহ্বর, তাই না? অনেক ছোট গহ্বর। ওকে, হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা, যে যেটা দেখাবো, কোষ গহ্বর দেখো, কোষ গহ্বর কত বড় উদ্ভিদের আর প্রাণীর। ওকে, এবার আমরা কিছু পার্থক্য নিয়ে পড়াশোনা করব, যেগুলা প্রাণী কি বলে, উদ্ভিদ কোষে নাই। উদ্ভিদ কোষে কি নাই বলতো? সেন্ট্রোজোম নাই। আমরা কি উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম পড়ছিলাম? উদ্ভিদ কোষে কিন্তু, মনে রাখো, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নাই। আর প্রাণী কোষে কি নাই দেখো, প্রাণী কোষে কোষ গহ্বর নাই, প্লাস্টিড নাই, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট নাই। তারপর আর কি আছে? হ্যাঁ, এই দুইটাই নাই, বুঝছো? এই, আর ওদের কিন্তু কি নাই, ওদের কিন্তু সেন্ট্রোজোম নাই। ওকে, মনে রাখো। এবার কিছু আমারও থাকে না। ওকে, ঠিক আছে। এবার আমরা প্রথম প্রথম একটা একটা করে পরিচয় পর্বে চলে আসবো। বলতো কি কি পরিচয় পর্বে চলে আসবো? একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি বলতো? সেল ওয়াল। কোষ প্রাচীর, কোষ প্রাচীর উদ্ভিদের কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি। উদ্ভিদের ছাল বাকল দেখছো? ছাল বাকল কি? এটা কি মরা হয় না? তো ওইটাই ধরো, মনে করো তোমার, আমি বলছি না যে এটাই তোমার হচ্ছে কোষ প্রাচীর, ওটা টিস্যু। বাট ওই টিস্যুটা কিভাবে তৈরি হইলো বলতো? অনেকগুলো কোষ মিলিত হইয়া হইয়া তারপর অত বড় একটা বাকল হইলো। কারেক্ট? এই, তো প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, এই জন্য দেখা যায় প্রাণী কোষের ত্বক গুলো একটু নরম নরম, তাই না? হ্যাঁ। এবার কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, এতে সেলুলোজ এটা লাগবে। কোষ প্রাচীরে কি থাকে? সেলুলোজ। সেলুলোজ মানে কি জানো? আঁশ। অর্থাৎ আমরা যে এই যে মনে করো ডাঁটার শাক, অমুক শাক, এই যে আঁশ, এই শাক খাওয়ার সময় যে আঁশগুলা চাবাই না, এগুলাই সেলুলোজ। হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে এইটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড থাকে, এবং ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন দ্বারা তৈরি। আমরা ফানজাইতে পড়েছিলাম, তোমাদের কি কেউ মনে আছে? ফানজাইয়ের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি, আশা করি মনে আছে। এই কাইটিন কেমন বলতো? মোমের মতো চকচকে পদার্থ। ওকে, প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। ওকে, এইটুকু আমরা একটু হাইলাইট করি। প্রাথমিক কোষ প্রাচীর কি? প্রাথমিক কোষ প্রাচীর হচ্ছে এক স্তর বিশিষ্ট।
এবং মধ্য পর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি করে, অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর তৈরি করে। এবং এই প্রাচীর মাঝে মাঝে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কি বলে হয়? কূপ এলাকা বলা হয়। এবং কোষ প্রাচীরের কোষকে দৃঢ়তা প্রদান করা, এটা গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীরের কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকৃতি বজায় রাখাই এর কি কাজ। এবং গুরুত্বপূর্ণ এইটা যে পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটার মাধ্যমে তারা কি যোগাযোগ রক্ষা করে এবং লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, এখানে ছবি দেখে আমরা তেমন কিছুই বুঝবো না, এই জন্য আমরা একটু সাহায্য নেব বড় ভাই। বড় ভাই কোথায়? এই হলো আমাদের বড় ভাই। চলো বড় ভাইয়ের কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি। এই দেখো, এই কোষের তোমার 3 ডাইমেনশনাল চিত্র দেখতে পাচ্ছ তুমি? আম, আমার একটা কাজ করছে না কেন? ড্র, হ্যাঁ, ওকে, তাও কাজ করবে না, যাক সমস্যা নাই। দেখো, এই যে আমাদের এটা কি পড়েছিলাম, এই হলো আমার ক্লোরোপ্লাস্ট, দেখতে পাচ্ছ? আর একটু জুম করবো? ওকে, আর একটু জুম করি। ওকে, দেখো, এই হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট যেটা আমরা দেখছিলাম। এই হলো মাইটোকন্ড্রিয়া, বলছিলাম স্যান্ডউইচের মতো। এই এটা হলো পয়সার মতো, পয়সা পয়সা যে থক থক করে ব্যাংকে সাজায় রাখলে যেরকম লাগে না, সেরকম হচ্ছে তোমার পয়সার মতো। তারপর এই হলো এই হলো মসৃণ, অমসৃণ, রেটিকুলাম। এটা কি? এটা কি কোন কোষ গহ্বর, তাই না? এই কোষ গহ্বর। ওকে, এটা হলো কোষ গহ্বর। ওকে, আমার এটা কাজ করছে না কেন? ভেরি ব্যাড। ও, এখানে আবার ইনপুট দিয়ে রাখছে না, এখন বোধহয় কাজ করবে। হ্যাঁ, কাজ হচ্ছে। ওকে, দেখো, তাহলে এই আমরা দেখলাম। এবার আমরা দেখব, এগুলো আমাদের দেখার কাজ না, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এই দেখো, আমরা এখানে থেকে দেখতে আসছিলাম এইটা। দেখো, এটাকে আরেকটু জুম করা যায়? হ্যাঁ, করা যায়। এটাকে আরেকটু কি সাইডে নেওয়া যায়? না, নেওয়া যায় না। নেওয়া যায়। ওকে, দেখো, এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে দেখো আমরা একটু আগে যেটা পড়লাম যে কোষ প্রাচীরের প্রাথমিক একটা পর্দা থাকে। প্রাথমিক পর্দাটা কোনটা বলো তো? এই প্রাথমিক প্রাচীর সেটা কি এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, প্রাথমিক পর্দাটা কি কি এক স্তর বিশিষ্ট। এবার দেখো, দ্বিতীয় স্তরটাকে প্রাথমিক প্রাচীর বলে, কিন্তু তোমাদের এখানে কিন্তু এই মধ্য পর্দার কথা বলে নাই, কিন্তু আসলে 3টা স্তর। তোমাদের কাছে শুধুমাত্র বলছে প্রাথমিক প্রাচীর, দেখো তোমাদের বইতে ফাঁকিবাজি করছে, তারা ফাঁকিবাজি করছে তোমাদের বইতে। তারা বলছে শুধুমাত্র প্রাথমিক প্রাচীরের কথা। তারপর কি বলছে? তারপর বলছে তার উপরে বিভিন্ন রকমের পদার্থ জমা হয়ে তখন কি তৈরি করে? এই সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর তৈরি করে। কিন্তু তারা তোমাদেরকে এই মধ্য পর্দার কথা বলে নাই। তার মানে কি, আমি তোমাকে বলি, প্রথমে থাকে এটা মধ্য পর্দা। এই সেই মধ্য পর্দাটা, কোষের মধ্য পর্দা থাকে। তার উপরে থাকে প্রাথমিক প্রাচীর, প্রাইমারি প্রাচীর। তার উপর থাকে সেকেন্ডারি প্রাচীর অথবা গৌণ প্রাচীর। বুঝতে পারছো? তার মানে তুমি আগে থেকে একটু জানলা যে এই এই সেল ওয়ালের কিন্তু 3টা, সেল ওয়ালের কিন্তু 3টা থাকে। বাট তুমি এটা মনে রাখো, এখান থেকে তোমার অতটা আসবে না, ইম্পর্টেন্ট না। বাট তাও আমি তোমাকে দেখাইলাম যাতে তোমার ক্লিয়ার থাকে। আর দেখো, এই মধ্য পর্দার মাঝখানে যে ফাঁকা দেখতেছো না, ফাঁকা, এই ফাঁকাকেই বলা হয় কূপ এলাকা। এটাকেই বলা হয় কূপ এলাকা। বুঝতে পারছো? এটাকেই বলা হয় কি? কূপ এলাকা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখান থেকে আর কিছু আমাদের জানার নাই, বোঝার নাই। তবে এইটুকু মনে রাখতে হবে আমাদেরকে, এইটুকু মনে রাখতে হবে যে এই একটা কোষ, এই একটা সেল, আর ধরো এই একটা সেল, হেক্সাগোনাল সেল। এই কোষের মধ্যে মনে করো যে যোগাযোগ রক্ষা করে, সেই যোগাযোগ রক্ষাকারী নালীর নাম কি? প্লাজমোডেসমাটা। ওকে, ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ সবকিছুই পড়ে নিলাম, এক্সট্রাও পড়ে ফেললাম। আর তোমাদের বইতে ছবি কি দেখাইছে দেখছো? তোমাদের বইতে যে ছবি দেখাইছে, এই মধ্যপর্দা তোমাদের লেখার মধ্যে উল্লেখই করে নাই। তাহলে তোমরা এই মধ্যপর্দা কই থেকে পাবা বলো তো আবার? এই মধ্যপর্দা উল্লেখই করে নাই। তাহলে প্রথমটা হচ্ছে মধ্য পর্দা, তারপরে এক স্তর বিশিষ্ট প্রাথমিক পর্দা, তারপর 3 স্তর বিশিষ্ট। ওখানে এখানে কোনো স্তরই দেখায়নি, এখানে 3 স্তর বিশিষ্ট কি? 3 স্তর বিশিষ্ট হচ্ছে তোমার গৌণ প্রাচীর। এই যে গৌণ প্রাচীর, বুঝতে পারছো? ঠিক আছে, আর এখানে তোমার এই গৌণ প্রাচীরটারে পুরোটা এটার মধ্যে দিয়ে দিয়েছে, ছবিতে ভুল আছে। যাই হোক, এবার আমরা আসি প্রোটোপ্লাজমে। তাহলে আমরা একটা কোষের কোথায় পড়লাম বলতো? আমরা একটা কোষের প্রথম পড়লাম হচ্ছে এই কোষ প্রাচীর পড়লাম। এখন আমরা পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, সঠিক না? পরের ধাপ হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমরা এবার প্লাজমা মেমব্রেন নিয়ে পড়াশোনা করব। চলো তাহলে প্লাজমা মেমব্রেন অথবা প্রোটোপ্লাজ, সরি,
প্লাজমা মেমব্রেন আগে এরা প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করছে। এরা কেন আলোচনা করছে আমি বলি। কারণ এই প্লাজমা মেমব্রেনও আবার প্রোটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত। তোমাদেরকে যে সময় আমি বলছিলাম মনে আছে? এই যে এই যে সাইটোপ্লাজম তো আছেই, তার সাথে আবার নিউক্লিয়াস যুক্ত হবে। তার মানে কি, আমি তোমাদের এই ছবি এঁকে দেখাইছিলাম যে একদম এই থেকে শুরু করে এই ভিতরে সব কিছু হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশ। তার মানে কি, এই প্রোটোপ্লাজমের মধ্যে তোমার এই প্লাজমা মেমব্রেনও পড়ে গেছে। সঠিক কিনা? সঠিক। এই জন্য ওরা প্রোটোপ্লাজমটা আগে আনছে, কিন্তু প্রোটোপ্লাজম কোনো অঙ্গাণু না, প্রোটোপ্লাজম জাস্ট একটা বৈশিষ্ট্য। তাহলে প্রোটোপ্লাজম কি বলতো? প্রোটোপ্লাজম কোষের ভেতরে যে অধঃস্থ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবং এটা কই থেকে শুরু হয় বলতো আমাকে একটু? এটা শুরু হয় কোষঝিল্লি থেকে শুরু করে দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজমের অংশ, এবং কি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ, আর লাগবে না। তার মানে কোষঝিল্লি থেকে শুরু করে কোষের ভেতরে সব। কোষের ভেতরে সব। ওকে, আশা করি ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, এরপর আমরা আসবো অঙ্গাণুতে। সেটা কি? কোষঝিল্লি। যেটা বলছিলাম যে প্রাচীরের পরের যে ধাপটা সেটা কি? সেটা হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা লেমা। এই প্লাজমা লেমা কিন্তু প্রাণীদেরও থাকে, ঠিক আছে? কিন্তু কোষ প্রাচীরটা প্রাণীর থাকে না। বুঝতে পারছো? ওকে, এবার আমরা দেখি প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। ওকে, এই কথাটা ভুল, প্রোটোপ্লাজমের বাইরে না, আসলে কোষ ঝিল্লিটাই তো প্রোটোপ্লাজমকে নিয়া। তাহলে তুমি বলবা কোষ প্রাচীরের নিচে, এটা বলবা কোষ প্রাচীরের নিচে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। আর এই যে ভাঁজ থাকে না, তোমাদেরকে দেখাইছিলাম কি আমি ভাঁজ? আশা করি ভাঁজ দেখাইছিলাম। এই ভাঁজকে বলা হয় কি? মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, আমরা এটাও পড়াশোনা করব। কোনো কিছুই বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশুও। কোষঝিল্লি একটি বৈষম্যবৃত্ত পর্দা দিয়ে অভিস্রবণের মাধ্যমে, তোমরা তো জানো অভিস্রবণ পদ্ধতি, কিসমিস চিনছো তোমরা? কিসমিস অভিস্রবণ পদ্ধতিটা কিছুটা এরকমের। ধরো এখানে বেশি ঘনত্বের পানি আছে, দেখছো কত ঘন 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 পানি, এখন বেশি ঘনত্বের পানি আছে। আর এখানে কম ঘনত্বের পানি আছে, ঠিক আছে? কম ঘনত্বের। তুমি বলো তো, অভিস্রবণ যদি এখানে একটা বৈষম্যবৃত্ত পর্দা থাকে তাহলে কই থেকে কই যাবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে না? হ্যাঁ। তার মানে কিসমিসের কথা চিন্তা করো, কিসমিস শুকনা, আরো শুকনা মনে করো জীর্ণ শীর্ণ আর কি। ওই কিসমিসের ভিতরে যদি পানি দাও, ও করবে কি? ও পানিটাকে গ্রহণ করে পরিপুষ্ট পুষ্ট পুষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে কি এই অভিস্রবণের মাধ্যমে, তার মানে তারা কি করে? অভিস্রবণের মাধ্যমে তারা পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে বা গ্রহণ করে, এবং পাশাপাশি কোষগুলোর মধ্যে কি করে? পরস্পরের সম্পর্ক রক্ষা করে। ওকে, কোষঝিল্লি, এখানে কোষঝিল্লি তেমন কিছুই দেখাই নাই, বাট কোষঝিল্লি আরো ভয়ানক হয়, আরো ভয়ানক। দেখো কোষঝিল্লি একটু ভয়ানকতা তোমাদেরকে দেখাই আসি, তাই না? কি বলো? একটু ভয় পাওয়াই দিয়ে আসি। চলো, এই কোষঝিল্লির ভয়ানকতা। এই যে তোমরা এতক্ষণ যে কোষঝিল্লি নিয়ে পড়লো না, এই সেই কোষঝিল্লি এই, ঠিক আছে? আরো বিস্তারিত গেলাম না। এখানে বলছিলাম প্রোটিন আর লিপিড থাকে, দেখছো? এই প্রোটিন আছে, লিপিড আছে, লিপিড আছে, আর এই প্রোটিন আছে, প্রোটিন আছে। ওকে, ঠিক আছে, আর কিছু আমরা দেখলাম না, আর দেখলে ভয় পেয়ে যাবো। এবার দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি বলছিলাম? সাইটোপ্লাজম আগে বলো, আমরা সাইটোপ্লাজম সম্পর্কে একটু জানি। যে প্রোটোপ্লাজমের থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি কি? সাইটোপ্লাজম। আমাদের কথার কি মিল আছে, না আমরা ভুল পড়াইছি? আমরা সঠিক পড়াইছি। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, সঠিক। এদের প্রত্যেকের কাজ আলাদা আলাদা এবং একে অপরের উপর নির্ভরশীল, সঠিক। এবার এই অঙ্গাণুগুলোকে একটাকে বলা হয় ঝিল্লি যুক্ত অঙ্গাণু, একটাকে বলা হয় ঝিল্লি বিহীন অঙ্গাণু, একটাকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখন ঝিল্লিবিহীন অঙ্গাণুর অভাব নাই, কিন্তু ঝিল্লিযুক্ত অঙ্গাণুর অভাব নাই, কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণুর অভাব আছে। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখবো রাইবোজোম আর সেন্ট্রোজোম, আর মনে রাখবো কোষ কঙ্কাল। এই তিনটা এই তিনটা হচ্ছে ঝিল্লিবিহীন। তাহলে বাকিরা কি বলতো? বাকিরা ঝিল্লিযুক্ত। এই তিনটা মনে রাখলে বাকি সবকিছু মনে রাখতে পারবা। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, রাইবোজোম। রাইবোজোম রে ভোলা যাবে না, যে জিনিসকে ভোলা যাবে না সে কি?
ঝিল্লিবিহীন রাইবোজোম, ওকে কোনোভাবেই ভোলা যাবে না। ঠিক আছে, এবার আমরা মাইটোকন্ড্রিয়া আসি, যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। মাইটোকন্ড্রিয়া কি? শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু, যেটা কিনা মনে করো শ্বসনে অংশগ্রহণকারী, হ্যাঁ এটা শ্বসনে অংশগ্রহণ করে, এটা মনে রাখবা, শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু। এটাকে নাম দেন দরকার নেই এগুলা। এইটা লাগবে, দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ওদের স্তর কিন্তু দুইটা। ওদের তো ঝিল্লি আছে, সেটা বলছি আমি। ওদের ঝিল্লিটা কয় স্তর বিশিষ্ট বলতো? দুই স্তর বিশিষ্ট। এবং ভেতরের স্তরে ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ থাকে। দেখো তো তোমার ছবির সাথে একটু মিল দেখাই। এই যে আঙ্গুলের মতো কি ভাঁজ আছে ভিতরে ভিতরে? প্রথম পার্টটা কিন্তু নাই, বা দ্বিতীয় পার্টটায় দেখো আঙ্গুলের মতো ভাঁজ আছে। এই ভাঁজগুলো কি বলে? এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে কিন্তু কিছু অক্সিজম লেগে থাকে, যেটা কিনা এনজাইমের মতো কাজ করে। দেখো তো এনজাইম গুলো দেখতে পাইতেছো? এই যে এগুলোকে বলা হয় অক্সিজম। এগুলো বলে অক্সিজম, এবং অক্সিজম উৎসেচক সাজানো থাকে, এই যে এনজাইম সাজানো থাকে, সেটাই বলছি। ওকে, এবার এই ভেতরে যে এই যে আমরা এতক্ষণ যে অধঃশ্বসনের তত্ত্বকে পড়তে পড়তে পারলাম না, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম, কোষের ভিতরে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের ভেতরের এই প্লাজমকে বলা হয় ম্যাট্রিক্স। বুঝতে পারছো? নিউক্লিয়াসের ভেতরে থাকে ম্যাট্রিক্স। তার মানে কি? এবার আমরা আসি মেইন কাহিনীতে, যে জীবের শ্বসন কাজে সাহায্য করা। আচ্ছা বলো তো, শ্বসন কাজে সাহায্য করাই মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কেন? আর আমি পড়ানোর শুরুতে বলছিলাম যে এটা শক্তি উৎপন্ন করে। তোমরা আমাকে বলতে পারো যে শ্বসন আমরা শ্বাস প্রশ্বাস কেন নেই বলতো? অক্সিজেন আমরা কেন গ্রহণ করি? এই অক্সিজেন যখন গ্রহণ করি, তখন আমরা যে খাদ্যগুলা খাই, এই খাদ্যগুলা থেকে যে আমাদের শক্তি আসে এটিপি, সেই এটিপির সাথে সে বিক্রিয়া করে বা জারণ করে সে আমাদের দুঃখিত, আমরা যে শক্তি খাই, সেখানে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজের সাথে সে জারিত করে এই অক্সিজেনের কাজ ধারণ করা, মানে আগুন ধরাই দেওয়া। সে করে কি? সে একটা চুলা, মনে করে স্টোভ। সে করে কি? আমরা যে খাবারটা খাই, সেই খাবারটার মধ্যে গ্লুকোজ থাকে না, সেই গ্লুকোজটা সে কি করে? রান্না করে। রান্না করে সে কি তৈরি করে বলতো? এটিপি তৈরি করে। এটিপি মানে কি জানো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এত কিছু জানার দরকার নেই, জানি আমরা। এই এটিপি কে কয়েনের সাথে তুলনা করা হয়, টাকার সাথে। ঠিক আছে, মনে করো তোমাকে একটা গল্প বলি। অক্সিজেন হলো চুলা, আর আমরা যে খাবার খাই সেটা হলো গিয়ে খাবার বা গ্লুকোজ। ও করে কি? গ্লুকোজ রে কি করে? মনে করো চুলায় রান্না করে, অক্সিজেন রান্না করে। রান্না কইরা ওইটারে আবার সে কি করে? বিক্রি কইরা সে টাকা পায়। এই যে সেই পয়সা, ও সেই পয়সা পায়। সেই পয়সা দিয়ে কি হয়? সেই পয়সা দিয়ে আমাদের শরীরে কিন্তু শক্তি আসে। সেই পয়সা দিয়ে ওর সংসার চলে, তাই না? এইভাবে কইরা তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় ভূমিকা রাখতেছে? মাইটোকন্ড্রিয়া শ্বসনে ভূমিকা রাখতেছে। তার মানে মাইটোকন্ড্রিয়া কি ভূমিকা রাখতেছে? শক্তি উৎপাদনের ভূমিকা রাখতেছে। এবার আমরা দেখবো শ্বসনে কেমনে ভূমিকা রাখে। তোমরা পরে দেখবে, পরের চ্যাপ্টারে দেখবে, বা সামনে অনেকগুলো চ্যাপ্টার পর দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ আছে 4টা। আমাকে বলো তো শ্বসন ক্রিয়ার ধাপ কয়টা? 4টা। 4টা কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এবং ক্রেবস চক্র। এর মধ্যে মনে রাখতে হবে আমাদেরকে, এর মধ্যে মনে রাখতে হবে আমাদেরকে যে গ্লাইকোলাইসিস ঘটে শুধুমাত্র সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম কোনটা মনে আছে? ওকে। আর বাকি 3টা ঘটে কোথায় বলতো? মাইটোকন্ড্রিয়াতে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শ্বসনের প্রধান অঙ্গ, অথবা পাওয়ার হাউস। বুঝতে পারছো? একে পাওয়ার হাউসও বলা হয়। এর মধ্যে এই এই 4টা ধাপের মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে ক্রেবস চক্র। এটা হচ্ছে ম্যাক্স। ক্রেবস চক্র সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। ওকে, তার মানে এর প্রথম ধাপ, এই যে এর প্রথম ধাপ কি বলছে? এই প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তাহলে ঘটে কোথায় বলো তো? সাইটোপ্লাজমে। জমে। তবে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ কই ঘটে? যেটা বলছিলাম, চতুর্থ ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস চক্র, এটা বলছিলাম, যেটা তৃতীয় ধাপে। এখানে সব দরকার নেই আর। ওকে, একে একে পাওয়ার হাউস বলা হয় বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। বলছিলাম একটু আগে যে এরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র অথবা পাওয়ার হাউস বলা হয়। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে। এই শক্তি কিভাবে তৈরি হয়? এটিপি দ্বারা তৈরি হয়। এই এটিপি দ্বারা সে খরচ করে, পয়সা খরচ করে। এবং কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদের প্রাণী কোষে কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে, যদি কেউ প্রশ্ন কঠিন করতে চায় এবং তোমাকে আটকাতে চায়, তাহলে তারা এখান থেকে প্রশ্ন করবে। আমরা 2 মিনিট একটা বিরতি নিচ্ছি। ওকে, বিরতির পর আবার ফিরে আসলাম। তাহলে প্রাককেন্দ্রিক কোষে দেখো, যে আমরা বলছিলাম যে কিছু কিছু কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, কিছু কিছু কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। যাদের থাকে না, যেমন প্রাককেন্দ্রিক। প্রাককেন্দ্রিক কি বলতো? আদিকোষী। আদিকোষী কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তাদের কি থাকে? বারবার বলতেছি, এগুলো কেন বারবার বলতেছি বলতো? যাতে তোমার মনে থাকে। তাদের কি থাকে? আমি লিখতে পারতেছি না, একটু দূরে দিয়ে লিখি। তাদের কিন্তু থাকে রাইবোজোম।
আর ক্রোমাটিন তন্তুতে থাকে ডিএনএ। এছাড়া কিছুই থাকে না। তার মানে মাইটোকন্ড্রিয়া কই থেকে আসবে? আকাশ থেকে আসবে না। ওকে। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ, আমরা পড়ছি সুকেন্দ্রিক কোষে সব থাকে, কিন্তু কিছু সুকেন্দ্রিক কোষ ব্যতিক্রম আছে। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এই জন্য ওদেরকে এক্সাম্পলে আনে নাই। বাট সুকেন্দ্রিক কোষেও কি থাকে? বিভিন্ন রকমের সুকেন্দ্রিক কোষেও কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়া নাও থাকতে পারে। যেমন কি? যেমন হচ্ছে আমরা পড়বো ট্রাইকোমোনাস। এটা উচ্চারণ লেখা দিই। ট্রাই কো, এই দেখো ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনাস। তারপর কি বলতো? মোনো সার্কো মোনোডাইস। মোনোসার্কো, দেখো কিভাবে উচ্চারণ করা, মোনো সার্কো মোনো, মোনোইডস বা মোনোডাইস, যেটা বলো মোনোইডস, বলো মোনোইডস, সার্কো মোনোইডস। ওকে। ইত্যাদি প্রোটোজোয়াতে, ইত্যাদি কি কিসে? প্রোটোজোয়াতে। প্রোটোজোয়া পড়ছিলাম। প্রোটোজোয়া কি বলতো? প্রোটিস্টারই একটা আলাদা অংশ। তারপর কি? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ওকে, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এদের মাইটোকন্ড্রিয়া থাকে না। ওকে। তারপর এখানে কিছু ভুজুং বাজুং কথা বলছে, এই ভুজুং বাজুং কথাগুলো আসলে পড়ে লাভ নাই। চলো, প্লাস্টিড। এবার আমরা পরবর্তী এই মাইটোকন্ড্রিয়ার পরে যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড কি রকমের বলো তো? প্লাস্টিড আমি তোমাদেরকে বলছিলাম পয়সা পয়সা জমায় রাখলে যেরকম লাগে, দেখো এখানে মনে করো ব্যাংকে পয়সা জমায় রাখছে, 5 টাকা 5 টাকা 5 টাকা, 2 টাকা 2 টাকা 2 টাকা, 1 টাকা 1 টাকা 1 টাকা, ঠিক আছে, এভাবে জমায় রাখছে। ওকে। এবার আমরা প্লাস্টিকের পড়াশোনায় আসি। আর্নেস্ট হেকেল, এটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী কে? বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। প্রথম কি করেছিলেন? প্রথম হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড আবিষ্কার করেছিলেন। প্লাস্টিডের কাজ কি বলতো? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, এবং উদ্ভিদকে বর্ণময় করা অথবা আকর্ষণীয় করা, পরাগায়নে সাহায্য করা। এটা পুরোটা একটা পর্বের মধ্যে। এবার আমরা সংক্ষেপে একটুখানি এক লাফে পড়াটা কমপ্লিট করে যাই, চলো তো। খাদ্য প্রস্তুত করা কার কাজ? ক্লোরোপ্লাস্টে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে প্লাস্টিডকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বা 3 ধরনের। ওকে, আমরা এবার আসি। খাদ্য প্রস্তুত করা কার কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ। খাদ্য সঞ্চয় করা কাজ কার কাজ? লিউকোপ্লাস্টের। আর উদ্ভিদকে বর্ণময় করা কাজ কার কাজ? ক্রোমোপ্লাস্টের। ওকে। তাহলে আমরা এবার কি বুঝলাম? ক্লোরোপ্লাস্ট হলো সবুজ। সবুজ করে কি? আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। আর খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টে কোনো বর্ণ নাই, বুঝতে পারছো? এই লিউকোপ্লাস্টের কোনো বর্ণ নাই। বর্ণ নাই, কোনো রং আছে? বর্ণ নাই তো কোনো রং হয় না, তাই না? আর ক্রোমোপ্লাস্টের কিন্তু আবার রং হয়। ক্রোমোপ্লাস্টের রং হচ্ছে হলুদ, নীল, এগুলো হইতে পারে, বুঝতে পারছো? এই, তার মানে আমরা কি দেখলাম? তার মানে লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে মনে করো তোমার ওই যে ইয়ে আছে না, শালগম। শালগম, শালগমের ছবি আঁকতে পারি না, বাদ দাও। শালগম, তারপর মনে করো এই মাটির নিচে যেগুলা হয়, যেগুলা মূল মূল একটা গাছের মূল থাকে না, মূল কি কখনো কালারফুল হয় বলো? ওখানে কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে। আর বর্ণময় কারা? ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদের ফুল বা গাজর, এরা কিন্তু বর্ণময়। এরা কেন হয় বলতো বর্ণময়? বিকজ অফ বর্ণময় হয় এই কারণে যাতে তারা পরাগায়নে সাহায্য করতে পারে, ছোট ছোট কীটপতঙ্গকে আকর্ষণীয় করে তুলতে পারে। ওকে। এবার আমরা ক্লোরোপ্লাস্টে আসি। ক্লোরোপ্লাস্টের ঘটনাটা কি? সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে, আমরা তো এটা ভালো করেই জানছি। ঠিক আছে, সবুজ রঙের প্লাস্টিক কি বলে? ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি পাতা এবং অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিকের গ্রানা, আমরা একটু এখান থেকে পড়াশোনা করে আসি, চলো। দেখো, এই পয়সাগুলোকে বলে কি জানো? থাইলাকয়েড। এই পয়সা, একটা একটা পয়সাকেই বলা হয় থাইলাকয়েড। আর এই সকল থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানা। এই গ্রানা, দুইটা গ্রানার মধ্যে যে সংযোগ থাকে তাকে বলা হয় আন্তঃগ্রানা। দরকার নাই, বাট এইটুক বোঝো। আর এই গ্রানার বাইরে যে থকথকে জেলির মতো পদার্থ থাকে এটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, এই ঝিল্লি দরকার নেই। ওকে, এখন আমরা এখানে পড়াশোনা করব যে দেখো কিভাবে কাজ করে। যে প্রথমে কি হয়? প্রথমে প্রথমে এই প্লাস্টিকের গ্রানায় সূর্যালোক আবদ্ধ হয় এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রথমে একটা সূর্যের আলো থাইলাকয়েডে পড়ে, থাইলাকয়েড থেকে গ্রানায় রূপান্তরিত হয়, বা গ্রানায় সেটাকে ট্রান্সফার করা হয়। সেখান থেকে সে সূর্যালোককে সে কি করে? রাসায়নিক শক্তিতে, অর্থাৎ শক্তিতে রূপান্তর করে,
এই আবদ্ধ শক্তিকে পরে কোথায় ছেড়ে দেয় বলতো? পরে তার শরীরের ভিতরে স্টোমাতে, যে থকথকে জেলির মধ্যে ফেলে দেয় বা ছেড়ে দেয়। এই ছেড়ে দিলে কি হয় তখন? ছেড়ে দিলে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল শর্করা বা গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজ তৈরি করে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এরা সবুজ দেখায়। এছাড়াও এই ক্লোরোপ্লাস্টে কি থাকতে পারে বলতো? গুরুত্বপূর্ণ সেটা কি? এছাড়াও এদের ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তার মানে ক্লোরোপ্লাস্টে কি থাকে বলতো? ক্লোরোপ্লাস্টে কোনো রঞ্জক থাকে? তুমি বলবা ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্জক থাকে, বাট না, ক্লোরোপ্লাস্টে কিন্তু ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে। ক্লোরোফিল কিন্তু কোনো কি না, রঞ্জক না। আশা করি বুঝতে পারছো। আর লিউকোপ্লাস্টটা পড়ে আসি। লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্টে হচ্ছে যেসব প্লাস্টিক কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। এবং কারণ কি? কারণ এদের সূর্যের আলো পৌঁছায় না। যেমন মূল, জননকোষ, ভ্রূণ, এগুলোর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তার মানে তুমি একটা শালগম খাইছো। একটা শালগম খাইছো মানে কি? তুমি উদ্ভিদের পুরো একটা মনে করো তুমি একটা উদ্ভিদের একটা খাদ্য অঞ্চল বা লিউকোপ্লাস্ট খেয়ে ফেলাইছো। ওকে, একটা জাস্ট একটা মজা করলাম, কিডিং। এবার কি? কর্মোপ্লাস্ট। কর্ম মানে কি? কর্ম মানে রং, এটা মনে রাখবা। কর্ম মানে রং, ঠিক আছে? এগুলো রঙিন প্লাস্টিক, যা কিন্তু সবুজ নয়। এই ক্লোরোপ্লাস্টের জ্যান্থোফিল, এগুলো মানে কি বলে, ডাহা মুখস্থ রাখতে হবে। জ্যান্থোফিল মানে হলুদ, ক্যারোটিন মানে কমলা, ফাইকোরিথিন মানে লাল, ফাইকোসায়ানিন মানে নীল ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। এগুলো কেমনে মনে রাখবা বলো তো ভাইজান? এই জ্যান্থোফিলের শেষে ল আছে, তাতে লতে কি হয়? হলুদে ল আছে, হলুদ। ওকে। ক্যারোটিনের, এই ক্যারোটিনে মনে রাখবা, ক্যারোটিনের প্রথমে ক আছে, তাই জন্য কমলা হবে। তার মানে জ্যান্থোফিলে ল আছে তাই হলুদ, ক্যারোটিনে ক আছে তাই কমলা। আর এই এরিথ্রিন মানে কি জানো? এরিথ্রিন মানে লাল। আর সায়ানিন মানে কি জানো? সায়ানিন মানে নীল। আমি তোমাদেরকে যে সময় পড়াইছিলাম মনে আছে? সায়ানো ব্যাকটেরিয়া, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। তার মানে সায়ানো মানে কি বলতো? সায়ানো মানে নীল। বুঝতে পারছো? এই চারটা মুখস্থ করবা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আকর্ষণীয় তৈরি করা এবং পরাগায়নে সাহায্য করা, এদের প্রধান কাজ। এই যে, ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের বোধহয় টাইমস আপ। তো এটা আমি ফুল স্ক্রিন করে ফেলছিলাম, তাই না? ফুল স্ক্রিন কাটে কেমনে? কাটছে। ঠিক আছে, আমাদের অলমোস্ট 52 মিনিট হয়ে গিয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে, এই চ্যাপ্টারটা একটু বড়, বাট আমরা ভয় পাবো না। তারপর গলগি বডি এখান থেকে শুরু করে আমরা প্রায় নিউক্লিয়াসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। টিস্যু ধরতে পারি, টিস্যু শেষ করে ফেলতে পারি, বাট এই পর্যন্ত। এরপরে আর যেতে পারবো না। এই, ঠিক আছে, চ্যাপ্টারটা একটু বড়, বাট আমরা ভয় পাবো না। ওকে, এটা 3 থেকে 4টা ক্লাস লাগতে পারে। তাহলে আমরা আজকে আজকে পড়লাম হচ্ছে এই পর্যন্ত। আজকে কয় তারিখ বলো তো? আজকে হচ্ছে, আচ্ছা তারিখ দেওয়ার দরকার নেই, এতটুকু থাকলেই হবে। এবং এটাকে সেভ করে ফেলি, সেভ অ্যাজ নোটবুক। তাহলে আমরা কি কি পড়লাম এখান থেকে? দেখো, যেগুলো দাগানো নাই সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যেভাবে পড়িয়েছি, প্রত্যেকটা পড়ানোর সময় সময় দাগিয়ে ফেলবা। আর খাতায় কিছু নোট করার দরকার নেই। খাতায় এখন নোট করার দরকার নেই। একটা চ্যাপ্টার শেষ করবা, তারপর নোট করবা। যেমন এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছো, এখন তুমি যে জিনিসগুলো ভুল হয়, যে জিনিসগুলো পরীক্ষায় আসে, সেইগুলো নোট করতেই পারো। ধরো মনে করো এমসিকিউর জন্য দাগানো লাইনগুলা সবগুলা একটা খাতায় এক সিরিয়ালে তুললা। তারপর যেগুলা সৃজনশীলে আসে, তুমি টেস্ট পেপার দেখে দেখে সেই কোশ্চেন গুলা লিখলা, তার উত্তরগুলা লিখলা। বুঝতে পারছো? এভাবে করে নোট করবা। খুব বেশি নোটে সাজানোর দরকার নেই। আর এগুলা কিছুই নোটে আনার দরকার নেই, একদমই না। বুঝতে পারছো? এগুলো শুধু মনে রাখবা অবজেক্টিভের জন্য। ওই চ্যাপ্টারটা শেষ হবে, তারপর আমি নোট সম্পর্কে আলোচনা করব। আর কারো যদি নোট সম্পর্কে আরো বিস্তারিত এবং গুছানো নোট দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবা। কিভাবে নোট করবা, কতটুকু নোট করবা, সেটা আমি তোমাদেরকে ছবি দিয়ে ধারণা দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, প্রিয় ছোট ভাই ও বোনেরা। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের পর্বে।